নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। অপশন 2 অমিত শাহর হাতে আছে, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে আছে, এবং সেই ছবলটা কি দিল্লি মারতে চলেছে বা মারবে? পরিস্থিতি যা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রককে নয় ওসপারের একটা কোনো ফর্মুলা নিতে হবে, অর্থাৎ কোনো না কোনোভাবে ইডি সংক্রান্ত ব্যাপারে বা আইপ্যাক সংক্রান্ত ব্যাপারে যে পরিস্থিতি তৈরি হয়েছে সে তার ডেভেলপমেন্ট আপনারা জানেন যে গতকাল সুপ্রিম কোর্টে মামলাটা ফাইল হয়েছে। আজকে মেনশন করতে পারেন, নাও করতে পারেন, আগামীকাল হাইকোর্টে তার শুনানি রয়েছে। লেটেস্ট কিছু ডেভেলপমেন্ট হয়তো আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখনও বেশ কিছু হবে। আমার সেই বিষয়ের থেকেও বড় কথা যে এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা ভারত সরকারকে শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত নিতে হবে, যে সিদ্ধান্তে অন্তত এই পশ্চিমবঙ্গের মাটিতে সেটিং অপশনটা ভাঙতে পারে। কিন্তু সেটিং অপশন ভাঙার ব্যাপারে কি সত্যি দিল্লির সরকার আগ্রহী? সেটা তো ঘটনাক্রমে প্রমাণ দিতে হবে, মুখে বললে হবে না। তৃণমূল কংগ্রেস চলে গেছে, চলে যাবে, কফিনে শেষ পেরেক, এসব কথা বাঙালি আর খাচ্ছে না, বাঙালি খাবে না। যেসব রাজনৈতিক নেতারা এটা বলছেন ভুল করছেন, তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সর্বোচ্চ এই রাজ্যের প্রভাবশালী পরিবারের সর্বোচ্চ 2 প্রতারকের মধ্যে অন্তত দ্বিতীয় প্রতারককে ঘেঁটি ধরে জেলের মধ্যে ঢোকাতে হবে, যিনি খুব লম্বা চওড়া বিবৃতি দিচ্ছেন এবং যিনি এই আইপ্যাকের সঙ্গে তার আর্থিক সংযোগটা একদম সম্পৃক্ত। আমি আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তার আগের দিন দেখলাম যে মনোজ ভার্মা, কলকাতা পুলিশের কমিশনার, তিনি টুকরো আলগা 2 মিনিট 6 সেকেন্ডের কিছু মন্তব্য করলেন, যে মন্তব্যে বললেন যে আমি এই নিয়ে কোনো কথা বলবো না, এখন তদন্ত চলছে বিষয়টা নিয়ে। কলকাতা পুলিশ 2টো কেস রুজু হয়েছে, সেই নিয়ে তদন্ত চলছে। সুপ্রিম কোর্টে যা মামলা হয়েছে আমি তার টেক্সট জানি না, পরবর্তীকালে প্রয়োজন হলে কিছু বলবো। এর মধ্যে আরও কয়েকটা ছোটো ছোটো ডেভেলপমেন্ট আছে যেগুলো তথাকথিত বাংলার সোকল্ড এগিয়ে থাকা সংবাদপত্র সেভাবে হাইলাইট করছে না। ইতিমধ্যে বাজারকে খাওয়ানো হয়েছে যে লাউডন স্ট্রিটে যে বাড়িতে আইপ্যাকের প্রতীক জৈন থাকতেন সেখানকার সিসিটিভি নাকি অকেজো। আমি জানতাম এই জিনিসটা হবে, তার কারণ রাজীব কুমারের ব্রেন যার সঙ্গে যুক্ত, স্বাভাবিকভাবে তথ্য প্রমাণ লোপাট করার সঙ্গে তো পুরো সারদা নথির তথ্য প্রমাণ লোপাট করার ক্ষেত্রে তো এ রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ যিনি ভারপ্রাপ্ত রয়েছেন তাঁর তো ব্রেনটা সংযুক্ত ছিল। ফলে তো এইসব টুকরো টুকরো ঘটনাগুলো ঘটবে যে লাউডন স্ট্রিটে নাকি ওই সিসিটিভিটা পাওয়া যায়। কেন মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকছেন, কটার সময় ঢুকছেন, এটা যদি প্রমাণ হিসেবে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে প্লেস করতে হয়, ফলত লাউডন স্ট্রিটের সিসিটিভিটা অকেজো। আচ্ছা বলুন তো, লাউডন স্ট্রিটের মতো খুব ইম্পর্টেন্ট জায়গায় একটা দুটো সিসিটিভির উপর এলাকা কি মোড়া থাকে? কারণ এখন মাল্টি স্টোরিড বিল্ডিং, কেন ছোটোখাটো বাড়ি সব সিসিটিভি লাগিয়ে রাখে। বলে একাধিক সিসিটিভি আশেপাশের অঞ্চলে আছে। আমার নিজের ধারণা কলকাতা পুলিশ সেগুলোকে বাজেয়াপ্ত করে এবং সেই জায়গাগুলো মুছে দেবে। অভয়াকাণ্ডে যা করেছিল এই কলকাতা পুলিশ, বিনীত গোয়েলের পুলিশ করেছিল, এখন মনোজ ভার্মার পুলিশ, যাই হোক তারা তো সেটা করবেনি স্বাভাবিক। সেই এপিসোডটাকে খাওয়ানো হয়েছে। এবার বলা হচ্ছে একটা কথা যেটা মিডিয়াতে ছড়ানো হচ্ছে যে রেজিস্টারটা বাজেয়াপ্ত করা হয়েছে। শেক্সপিয়ার সরণি থানা এটা রেজিস্টারটাকে বাজেয়াপ্ত করেছেন। 2 নম্বর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে রেজিস্টারের নামটা লিখে যায়নি ইডির অফিসার। তৃতীয় যেটা বলা হচ্ছে যে শেক্সপিয়ার সরণি থানাকে বলে যাওয়া হয়নি, ফলত শেক্সপিয়ার সরণিকে থানাকে না জানিয়ে কেন তারা তদন্তে গেছে। প্রথম কথা হচ্ছে ইডির এসব ক্ষেত্রে কোনো কিছুই লাগে না। 17 PMLA অ্যাক্ট অনুযায়ী এক্ষেত্রে ইডির কাউকে জানানোর প্রয়োজন নেই। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটেরিয়েট করলে তখন জানানো হয়, এবং সেটা সকাল 11টার সময় শেক্সপিয়ার সরণি থানায় যে মেলটা গেছে তখন সিচুয়েশনটা অ্যাগ্রাভেট করছে বলে ইডির তরফ থেকে মেল করে জানানো হয়েছে। কোনো আইন পারমিট করে না যে ইডি কোনো তদন্ত করতে গেলে তাকে আগাম জানিয়ে যেতে হবে। এই সম্বন্ধে প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন। কথাটা বলেছেন যে তো চোরকে জানিয়ে মানে আমি বলছি চোরকে জানানো, যে জানিয়ে পুরো ব্যাপারটাকে করা, অর্থাৎ আমি যিনি চোরকে জানাবেন তাঁকেই আমি জানাচ্ছি যে এই কাণ্ড ঘটতে চলেছে। তো ফলত স্বাভাবিকভাবে পুলিশকে জানানো মানে তো আইপ্যাককে জানিয়ে দেওয়া এবং মমতা অভিষেককে জানিয়ে দেওয়া, ফলে তো স্বাভাবিকভাবে সেটা জানাবেন কেন? এটা তো সঙ্গত প্রশ্ন। এবং PMLA অ্যাক্টের কোনো ধারায় কোনোভাবে কিন্তু কিছুতেই জানিয়ে যাওয়াটা বাধ্যতামূলক নয়। যারা এটা মিডিয়াতে কনসাসলি ছাড়াচ্ছেন তারা ভুল করছেন। ইডি স্বতঃপ্রণোদিত হয়ে যে কোনো জায়গায় হানা দিতে পারে এবং তার জন্য লোকাল পুলিশকে জানানোর কোনো বাধ্যবাধকতা নেই। কোনো রেজিস্টারে তারা সই করতে বাধ্য নন এবং স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো নিয়ে সুপ্রিম কোর্টে তো সওয়াল হবে, আমাদের তো সেদিকে নজর থাকবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, সুপ্রিম কোর্টে শুনানি হবে না হাইকোর্টে শুনানি হবে সেটা তো অচিরেই বোঝা যাবে। কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে, অমিত শাহের হাতে 2টো খুব ইম্পর্ট্যান্ট এরিয়া রয়েছে। তার আগে একটা কথা বলে নিই যে আমি গতকালও বলেছিলাম যে 10টা জায়গায় একসঙ্গে তল্লাশি চলেছে।
দিল্লি এবং কলকাতা মিলিয়ে 10টা জায়গায়, এই আইপ্যাকে 10টা জায়গায়। গতকাল দেখছিলাম ফেরেবাজটা কোনো একটা সভা থেকে, ইনডোর সভা থেকে দাঁড়িয়ে বক্তব্য করছেন যে কলকাতায় কেন, হায়দ্রাবাদে কেন হয়নি, দিল্লিতে কেন হয়নি। ফেরেবাজটা জেনে কনসাসলি মিথ্যা কথাটা বলেছে। মানে গরু কয়লা বালি পাথর থেকে টাকা তোলা ফেরেবাজটাই এই কথাটা গতকাল বলছিল। তো ঘটনা হচ্ছে দিল্লিতেও কিন্তু 4টে জায়গায় একসঙ্গে তল্লাশি হয়েছে, কলকাতারও বিভিন্ন জায়গায় 6টা জায়গায় তল্লাশি হয়েছে। দুটো যেহেতু প্রাইম লোকেশন, ফলত সেটা নিয়ে প্রচুর হইচই হচ্ছে। আমি বারবার বলছিলাম যে এগিয়ে থাকা সংবাদ মাধ্যম তার ইনভেস্টিগেটিভ জার্নালিজমে কোথায় কোথায় তল্লাশি হয়েছে খুঁজে বার করে দেখার তাদের কিন্তু স্কোপ অ্যান্ড অপরচুনিটি ছিল, কিন্তু করছে না। নবান্নের বিজ্ঞাপনের জন্য তারা এই তথ্য তল্লাশগুলো করছে না, কিন্তু আলটিমেটলি সেটা এক্সপোজ যে 10টা জায়গায় একসঙ্গে তল্লাশি হয়েছে এবং তার ডকুমেন্টগুলোতে অনেক কিছু ইনফরমেটিভ ডকুমেন্ট এবং এভিডেন্স ইডি সংগ্রহ করে নিয়ে গেছে, যেটা পরবর্তীকালে তাদের ইনভেস্টিগেশনে লাগবে। এবং গতকালই দেখলাম, আমরা বলেছিলাম আপনাদের কাছে, প্রতীক জৈনকে দিল্লিতে নিয়ে গিয়ে ইন্টারোগেশন করার মাধ্যমে তাকে গ্রেফতারি করা, এবং তার সঙ্গে আমি দেখলাম আনন্দবাজার পত্রিকায় লিখেছে যে আরও 2জন ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। এখন এই জিজ্ঞাসাবাদ পর্বে গ্রেফতারিটা একটা অপশন দিল্লির সরকারের হাতে, যে আলটিমেটলি নিজেদের ফেস সেভিংটা করা। অন্তত ইডিকে যেভাবে হিউমিলিয়েট করে মমতা বন্দ্যোপাধ্যায় কাঠগড়ায় তুলে দিলেন এবং ইডি ভার্সেস মমতার এই লড়াইটাতে নিয়ে গেলেন, সেখানে দাঁড়িয়ে কিন্তু এটা করলে মমতা বন্দ্যোপাধ্যায় ছটপটানি ছাড়া আর কিছু করতে পারবেন না। এই ঘটনা তো সত্যি যে প্রায় 2700 কোটি টাকার মানি লন্ডারিং কেস পুলিশের, এই পুলিশ বলছে কয়লার ব্যাপারে, এবং তাতে 150 কোটি টাকার ফেরেববাজটার প্রপার্টি অ্যাটাচ করা হয়েছে। এটাও তো একটা প্রতিষ্ঠিত সত্য, এ নিয়ে কোনো তো দ্বিধা নেই, এবং ফেরেববাজ সেটা কোর্টে গিয়ে চ্যালেঞ্জও করেনি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আইপ্যাককে যদি ইন্টারোগেট করার নামে মাধ্যমে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করে তার সাবস্টেন্স ম্যাটার যেগুলো ইডি অ্যাটাচ করেছে বা ইডির কাছে আছে সেগুলো যদি প্রকাশ্যে নিয়ে আসে, তাহলে কিন্তু কিছুটা মান মর্যাদা সম্মান ইডির বাঁচতে পারে এবং সেটিং তত্ত্বে কিছুটা ঘা খেতে পারে। 1 নম্বর, কারণ এটা করলেই কিন্তু এ রাজ্যের সর্বোচ্চ দ্বিতীয় ফেরেববাজটি সেটি কিন্তু এক্সপোজড হয়ে যাবে, কোনভাবে কীভাবে কোথায় কোথায় টাকা ঢুকেছে। দ্বিতীয় যে অপশনটা অমিত শাহর হাতে আছে, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে আছে, সেটা হচ্ছে, আমি সর্বোচ্চ স্তরের একদম মানে প্রাতিষ্ঠানিক দফতরের খুব প্রভাবশালী এক সরকারি আধিকারিকের সঙ্গে কথা বলছিলাম। তিনি বললেন, দেখুন শর্মাবাবু, দুটো খুব অপশন পরিষ্কার আছে। আলাপনের যা খবর শেষ পর্যন্ত, যে আলাপনের পেনশন কিন্তু এখনও চালু হয়নি। তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে নন্দিনী চক্রবর্তী, যিনি চিফ সেক্রেটারি রয়েছেন এই রাজ্যের, তিনি তো গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এই ডাকাতিটা করতে, মানে ফাইল এবং ডকুমেন্ট পুলিশ যখন হাতে করে নিয়ে চলে আসছিল, তো তিনি তো অপারেশনের মধ্যে ছিলেন। ফলত নন্দিনী চক্রবর্তীকে কিন্তু শোকজ করতে পারে পরিষ্কারভাবে সেখানে অল ইন্ডিয়া সার্ভিস রুলস অনুযায়ী, কেন্দ্রীয় সরকার, কারণ অল ইন্ডিয়া সার্ভিস রুল অনুযায়ী এরা চাকরি করেন। ফলত সেখানে দিল্লির সরকার কিন্তু নন্দিনী চক্রবর্তী আইএসকে শোকজটা করতে পারেন। গোদরেজ ওয়াটার সাইড 12th ফ্লোরে যখন আইপ্যাকের অফিসে ইডি তল্লাশি করছেন, মমতা ছুটে গেছেন, তখন কিন্তু চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী গেছেন। দ্বিতীয়ত একে শোকজ করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে মনোজ পান্থ, যিনি এখন প্রিন্সিপাল সেক্রেটারি মমতা বন্দ্যোপাধ্যায়ের, তিনি কিন্তু তার রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পরেই তাকে প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে। ফলত এই মনোজ পান্থের ক্ষেত্রেও কিন্তু কেন্দ্রীয় সরকার তাকে শোকজ করতে পারেন এবং পরবর্তীকালে পেনশন অ্যাটাচ করে দিতে পারেন, যা আলাপনের ক্ষেত্রে গত কয়েক বছর ধরে চলছে। ফলত এখানে একটা সমস্যার সংকটে পড়তে পারে। তৃতীয়ত হচ্ছে মনোজ ভার্মা, রাজীব কুমার, মুকেশ কুমার, এরা প্রত্যেকে কিন্তু ফেঁসে যেতে পারেন। তার কারণ ইডিতে লিখিতভাবে অভিযোগটা দিল্লিরকে সুপ্রিম কোর্টে জানিয়েছেন। এদেরও কিন্তু সরাসরি শোকজ করতে পারেন, এবং শোকজ শুধু নয়, পরবর্তীকালে সামনেই রাজীব কুমারের রিটায়ারমেন্ট আছে, সেই রিটায়ারমেন্টের পর কিন্তু তার পেনশনটা অ্যাটাচ করে দেওয়ার জায়গা আছে। কিন্তু কেন্দ্রীয় সরকার কি করবে? কেউ যদি নিজের ভালো না বোঝে সেটা তো তার ব্যাপার, কিন্তু যদি না করে তাহলে কিন্তু আলটিমেটলি সেটিং তত্ত্বটা প্রতিষ্ঠিত হবে। আর যদি করেন তাহলে অন্তত একটু ফেস সেভিংটা হবে রাজীব কুমারের ব্যাপারে, শোকজ করে তার পেনশনটাকে অ্যাটাচ করে দেওয়া। তাহলে কী দাঁড়ালো? নন্দিনী চক্রবর্তী, রাজীব কুমার, মনোজ ভার্মাকে শোকজ করার জায়গা কিন্তু কেন্দ্রীয় সরকারে আছে। মনোজ পান্থকেও শোকজ করার জায়গা কিন্তু আছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার খালি সাম্প্রতিককালে মনে হচ্ছিল যে আলাপন বন্দ্যোপাধ্যায় এখনও কিন্তু সুপ্রিম কোর্টের এই ক্যাটের লড়াইটা করছেন, এবং এই মামলাটায় কিন্তু প্রচুর টাকা রাজ্য সরকারে যাচ্ছে। সাম্প্রতিককালে বড় টাকা, একটা বড় অ্যামাউন্ট আইনজীবীকে পেমেন্ট করতে হয়েছে নবান্ন থেকে। সেই সংক্রান্ত তথ্য আমাদের হাতে আছে, আমি সেগুলো নিয়ে অন্যদিন আলোচনা করব। কিন্তু আলটিমেটলি এখন তো কনসলিডেটেড স্টেট ফান্ড থেকে এদের মাইনেটা হয়, মাইনের ব্যাপারে হাত দিতে পারবেন না, কিন্তু এদের শোকজ করে
রিটায়ারমেন্ট বেনিফিটগুলোকে আটকে দেওয়ার একটা স্কোপ কিন্তু আছে, যেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের অমিত শাহের হাতে দ্বিতীয় অপশন হিসেবে এই মুহূর্তে রয়েছে। যেটা মূলত যা খবর সেটা হচ্ছে ইডি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে এফআইআরটা করবে মানে অন্তত এই সংক্রান্ত তদন্তের ব্যাপারে, সেইটা সুপ্রিম কোর্টের থ্রু দিয়ে সুপ্রিম কোর্ট ইনস্ট্রাকশন দেবে, আদালত ইনস্ট্রাকশন দেবে এফআইআর করে কেসটা চালু করুন। তখন কিন্তু স্বাভাবিকভাবে আদালতের নির্দেশে তদন্তটা হবে। আমরা বারবার বলছিলাম যে সিবিআইকে তদন্ত দিয়ে লাভটা কী, কিন্তু অপশনটা কি, বিকল্পটা কি? রাজ্য পুলিশে এসে এফআইআর করা, কলকাতা পুলিশে এসে এফআইআর করা। ইতিমধ্যে মনোজ ভার্মাকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী করাচ্ছেন আপনারা জানেন। মনোজ ভার্মা, রাজীব কুমার, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ফেরেববাজ ভাইপো, এই পুরো সার্কিটটা মিলে এখন যেসব ইডির অফিসাররা কলকাতায় এসছেন তাদের নাম ঠিকানা, এবং কলকাতার যেসব অফিসাররা গিয়েছিলেন তাদের নাম ঠিকানা, কোথায় বাসস্থান, কে কে গিয়েছিলেন তার ডিটেলসটা সিসিটিভি থেকে আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে, এবং তাদের আলটিমেটলি তদন্তের আওতায় এনে তাদের পাল্টা মার দেওয়া কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশকে দিয়ে, রাজীব কুমারের পুলিশকে দিয়ে করাবেন। এই অঙ্কটা প্র্যাকটিক্যালি রয়েছে, কিন্তু সেইটা সুপ্রিম কোর্টে যেহেতু ইডি মামলাটা করে দিয়েছে, এটা করাটা ডিফিকাল্ট। আমি আবারও বলছি, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মামলাটাকে লিঙ্গারিং করা একমাত্র রিলিফ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে। অনেকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা যেতে পারে। হ্যাঁ, করা যেতে পারে, কিন্তু করবে না। না হাইকোর্ট দেবে, না সুপ্রিম কোর্ট সম্মতি দেবে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো দেখিয়ে, ওই ধর্মনিরপেক্ষতার বড়ির মতো যুক্তরাষ্ট্রীয় কাঠামো একটা বড়ি, সেই বড়িটা খাইয়ে পাবলিক মাইন্ডটাকে ডাইভার্ট করে দেবে। তার মধ্যে এসআইআর শেষ হবে, তার মধ্যে ইলেকশন ডিক্লেয়ার্ড হয়ে যাবে, মানুষের অ্যাটেনশনটা ঘুরে যাবে, আমরা সবাই ভুলে যাবো, আমরা কথা বলা বন্ধ করে দেবো। ফলত আলটিমেটলি হাইকোর্ট সুপ্রিম কোর্টে পুরো প্রসেসটাকে ডিলে করে দেওয়া হচ্ছে এই মুহূর্তে তৃণমূলের টেকনিক। আর এইদিকে কলকাতা পুলিশ রাজ্য পুলিশকে দিয়ে প্রচণ্ডভাবে ইডির পেছনে লাগিয়ে দেওয়া, যেটা অবশ্য সুপ্রিম কোর্টে মামলাটা করার পক্ষে এখন রাজ্য সরকারের পক্ষে অনেক বেশি কঠিন হয়ে গেল। কিন্তু অন্য সাইডটা আমাকে বারবার ভাবাচ্ছে যে দিল্লির সরকার, কেন্দ্রে যারা বসে রয়েছেন, কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে যে ইডি রয়েছে, সেই দিল্লির সরকার বা সেই কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে ইডিকে যে হিউমিলিয়েট করা, হ্যাকেল করা, ইডির পেছনে পুলিশ লেলিয়ে দেওয়া, এবং আলটিমেটলি যে পারসেপশনটা গড়ে উঠেছে সেটা হচ্ছে অন্যদিকে সেটিং তত্ত্ব, এই এন্টার ব্যাপারটাকে কাউন্টার করতে গেলে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের সর্বশক্তিমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাতে সেকেন্ড অপশন যেটা রয়েছে, ফার্স্ট অপশনটা গতকাল আপনাদের কাছে বলেছিলাম যে প্রতীক জৈন কো ফাউন্ডার্সদের ডেকে পাঠিয়ে গ্রেফতারি করা, ইন্টারোগেশন করার পর গ্রেফতারি করা, যদি যা ডকুমেন্টস ইডি অন্তত প্রেস রিলিজে বলেছে সেটা করা একটা অপশন। অপশন 2 হচ্ছে নন্দিনী চক্রবর্তী, মনোজ পান্থ, রাজীব কুমার, মুকেশ কুমার এবং মনোজ ভার্মা, এই 5 জনকে ইমিডিয়েটলি শোকজ করতে পারে কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিংয়ের তরফ থেকে। সেই ক্ষমতাটা কেন্দ্রীয় সরকারের হাতে আছে। এবং তারপর রাজীব কুমার রিটায়ার করলে তার পেনশন অ্যাটাচ, যা আলাপনের ক্ষেত্রে হয়েছে তার রাজীব কুমারের ক্ষেত্রে। এই অপশানগুলো কিন্তু এই মুহূর্তে রয়েছে। প্রশ্নটা হচ্ছে কেন্দ্রীয় সরকার কি সেটা করবে, সেটাই তো কোটি টাকার প্রশ্ন। সুপ্রিম কোর্ট যদি করার রায় না দেয় তাহলে সেটা কিন্তু অমিত শাহ দফতর করতে পারে, করার জায়গা আছে, এবং সেই ছবলটা মারার স্কোপটা আছে। এবং সেই ছবলটা মারলে কিন্তু অন্তত বঙ্গ বিজেপির যারা চালাচ্ছেন তাদের পক্ষে কিছুটা রিলিফের জায়গা সেখানে তৈরি হওয়ার জায়গা তৈরি হবে। আমি আবারও বলছি, গোদা কথা বলে কোনো লাভ হবে না। যে কেন্দ্রীয় সরকার, এই রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস চলে যাওয়াটাকে সুনিশ্চিত করতে গেলে পশ্চিমবঙ্গে যে সাংঘাতিকভাবে অ্যান্টি তৃণমূল ভোট অ্যাসেম্বলড হওয়ার জায়গা তৈরি হচ্ছে, সেই জায়গাটাকে এনশিওর করতে গেলে কেন্দ্রীয় সরকারকে কিন্তু উইদাউট ফার্দার ডিলে এই সেটিংয়ের তত্ত্বটাকে ভেঙে ছারখার করে দেওয়ার জন্য হাতে 3টে অপশান আছে। আমি গতকাল 2টো বলেছিলাম। একটা অপশান হচ্ছে প্রতীক জৈনের টিমকে গ্রেফতার করে যা তথ্য এতদিন পর্যন্ত ডিসকভার করেছি সেটা নিয়ে তদন্ত জারি রেখে সেটাকে প্রকাশ্যে নিয়ে আসা এক। আজকে অপশন 2টা আমি আপনাদের কাছে বললাম যে 5 জন অফিসার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হচ্ছে, একটু ভালো করে খেয়াল করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হচ্ছে যে তিনি গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ফাইল ছিনতাই করতে বা ওই পেন ড্রাইভ হার্ড ডিস্ক ছিনতাই করতে গিয়েছেন তা নয়, তিনি দলীয় নেত্রী হিসেবে গিয়েছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে পারেন না, এটা কিন্তু তৃণমূল কিন্তু বকলমে বা প্রকাশ্যে প্র্যাকটিক্যালি স্বীকার করে নিল। প্রশ্নটা হচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাহলে রাজীব কুমার, মুকেশ কুমার কিংবা মনোজ ভার্মারা গিয়েছিলেন কেন? তো তিনি তো নেত্রী হিসেবে গিয়েছেন। সৌগত রায় একটা ভারী মজাদার উত্তর দিয়েছেন, বলেছেন যে একই ব্যক্তি তো মুখ্যমন্ত্রী এবং দলীয় নেত্রী, ফলে তো তাকে পাহারা দেওয়ার জন্য মনোজ ভার্মা আর রাজীব কুমাররা নাকি গিয়েছেন। মানে নিচের লেভেলের পুলিশ অফিসারদের ক্ষমতা নেই তাকে পাহারা দেওয়ার জন্য মনোজ ভার্মাকে দরকার, পাহারা দেওয়ার জন্য রাজীব কুমারকে দরকার। বেশ,
নন্দিনী চক্রবর্তী কেন গিয়েছেন? তিনি কি পাহারা দেওয়ার জন্য গিয়েছেন? মনোজ পান্ত কিসের জন্য গিয়েছেন? পাহারা দেওয়ার জন্য গিয়েছিলেন। এখন তৃণমূলকে প্রশ্ন করা মানে আর দেওয়ালকে প্রশ্ন করা একই, ফলত তাদের কাছে তো লজিক্যাল কিছু ব্যাপার থাকে না, ফলত তারাই সবসময় গোদা এবং মিসলিডিং কথাবার্তা বলতে অভ্যস্ত। কিন্তু পরিস্থিতি যেদিকে গিয়ে দাঁড়িয়েছে, আজকে মঙ্গলবার, আজকে সুপ্রিম কোর্টে মেনশন করার একটা অপশন ইডির হাতে আছে। দ্বিতীয়ত হচ্ছে অপশান না করে নর্মাল কোর্টসে ওঠার জন্য ইডি অপেক্ষা করতে পারে, কারণ তার মধ্যে হাইকোর্ট আছে, কারণ সুপ্রিম কোর্ট বলে দিতে পারে হাইকোর্টে আগামীকাল শুনানি আছে, শুনানি দেখে তারপর তোমরা এসো। এবার প্রশ্নটা হচ্ছে, যদি মেনশন না করেন বা মেনশন করে হাইকোর্টে রেফার্ড হয়, তাহলে হাইকোর্ট মহামান্য বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর ওপর বর্তাবে কিন্তু আলটিমেটলি পুরো এন্টায়ার প্রসিডিংসে খুব স্ট্রং একটা ডিসিশন নেওয়ার। সেটা কি শেষ পর্যন্ত সেই আদালত থেকে বেরোবে, সেটাও কোটি টাকার প্রশ্ন। সব মিলিয়ে পরিস্থিতি যেদিকে, একদিকে আইন আদালত, অন্যদিকে পশ্চিমবঙ্গে পুলিশের অতি সক্রিয়তা, যে পুলিশ হরগোবিন্দ দাস, চন্দন দাসদের বাঁচাতে পারে না, যে পুলিশ দিনের পর দিন সাধারণ গরিব মানুষ অত্যাচারিত হলে তাদের পাশে দাঁড়াতে পারে না, তাদের সামান্য একটা এফআইআর নেয় না, সেই পুলিশ এখন সিসিটিভি মুছে গেছে, সেটা মিডিয়াকে খাওয়াচ্ছে। বোঝার কিছু বাকি থাকলো মনোজ ভার্মা, রাজীব কুমাররা কোন পথে এগোচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে তৃতীয় যে ফ্যাক্টরটা, যেটা দিয়ে আমি আজকে আবার এই প্রতিবেদন শেষ করব, তাহলে অমিত শাহর হাতে অপশান কী রয়েছে? অমিত শাহ কতদিন প্রতীক জৈনদের বাঁচাবেন? তাদের ডেকে ইন্টারোগেট করার মাধ্যমে ইডি কি গ্রেফতারটা করবে? আর যদি সেটাও না হয়, আমি বলছি সেটা যদি হয়ও, তার পাশাপাশি এই সেকেন্ড অপশানটাও খুব পাওয়ারফুল। সেটা হচ্ছে নন্দিনী চক্রবর্তী, মনোজ পান্ত, রাজীব কুমার, মুকেশ কুমার এবং মনোজ ভার্মা, যিনি কলকাতা পুলিশের কমিশনার, এদের ইমিডিয়েটলি একটা শোকজ করতে পারেন। এবং সেটাও কি করবেন, সবগুলোই প্রশ্ন রেখে শেষ করছি। তার কারণ আমি দিল্লির প্রভু আর মহাপ্রভুদের ইচ্ছের ভাবের ঘরের ইচ্ছের বিষয় সম্বন্ধে সম্যক ওয়াকিবল নই, কিন্তু তারা কি নিজেদের ভালো চান কি চান না, সেই প্রশ্নের মুখে এই মুহূর্তে কিন্তু বাংলার রাজনীতি দাঁড়িয়ে আছে, যেটা বঙ্গ বিজেপির সর্বোচ্চ স্তরের নেতারা সরাসরি তাদের উপর প্রেশার ক্রিয়েট করা উচিত। বাংলায় 2026-এ যদি পরিবর্তন করতে চান, তাহলে স্টেট ব্যাটে খেলুন। কোনোভাবে গুলিয়ে দিয়ে খেলে কিন্তু বাংলার রাজনীতিতে 2026-এ একটা চোর প্রতারক সরকারকে কিন্তু নবান্ন থেকে বিদায় দেওয়া যাবে না। এগিয়ে গিয়ে ফ্রন্ট ফুটে হুক করে মাঠের বাইরে 6 মারলে তাহলে আলটিমেটলি তৃণমূল বেরোবে। আর তা না হলে এই যে সর্বোচ্চ প্রতারকটি বসে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখে বড় বড় ডায়লগ মারছেন, যে গরু, কয়লা, বালি, পাথর, চাকরি সর্বস্ব হাত বাড়িয়ে যে দলটা চুরি করেছে, এবং সমস্ত চোর, গুন্ডা, ডাকাত, লুম্পেনদের নিয়ে যারা রাজনীতি করছেন, তাদের বাংলার মানুষ সরাতে চাইছেন। তো সেই ইচ্ছেটাকে কি অন্তত মর্যাদা দেবেন দিল্লির যারা শাসক রয়েছেন? প্রশ্নটা থাকলেও সকাল 8টায় চোখ রাখবেন বাংলা বার্তায়। যা লেটেস্ট ডেভেলপমেন্ট থাকবে তথ্য নিয়ে আসবো, কোনো গল্প নিয়ে নয়।